হ্যালো দিদি। মোহন, দিদি ওই দেখ মোহন, ওই রাজবাড়ির দৃশ্য কত সুন্দর, তাই না ভাই? মোহন, চল না আমরা রাজবাড়িতে গিয়ে দেখি কিছু ভিক্ষে পাওয়া যায় কিনা। চল। হ্যাঁ দিদি, ভিক্ষেই যখন আমাদের পেশা তখন আর দ্বিধা কিসের। চলো দিদি, আমরা ওই রাজার নিকট গিয়ে কিছু ভিক্ষা চাইবো। ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও মোদের। ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও ভাই গো সাহারা দিনে উপবাসী, কিছুই নাহি খায়ো গো, কিছুই নাহি খায়ো। হাই গো সাহারা দিনে উপবাসী, কিছুই নাহি খায়ো গো, কিছুই নাহি খায়ো। মোহন, এই দেখ মোহন, অনেক টাকা পেয়েছি। হ্যাঁ দিদি, চল এই টাকা দিয়ে আমি তোকে খাবার কিনে দেব। তাই চল। চলো দিদি। মোহন, চল মোহন, তাই চলো দিদি, আমরা চলে যাই। তাই চলো। চল। আমরা ভিখারি, আমরা নগরে নগরে ভিক্ষে করে বেড়াই, আমাদের বাড়ি ঘর কিচ্ছু নেই। আমি হয়তো রাজসুন্দরী এইখানেই বসে সে রঙের বিখ্যাত হচ্ছে আর সে যে হাত থেকে আমি তাকে করবো অঙ্গ সাইরি। আচ্ছা, আমি যদি ওদেরকে আশ্রয় দেই তাহলে কি যাবে আমার সাথে? না, আমরা আমরা কোনো আশ্রয় চাই না,
ও তাই নাকি? মোহন আমার নয়নে লেগেছে রূপের নেশা। তাই তাকে আমি চলে বলে কৌশলে আমি তাকে দিদি। চাই। আচ্ছা আমি কি তোমার নামটা জানতে পারি? আমার নাম ছবি। ইয়া! খুব সুন্দর নাম তো। চলো আমার সঙ্গে, না তোমাদের মঙ্গল হবে। না, চাই না আমাদের মঙ্গল। কি এত আজ্ঞা? তুমি জানো আমি কে? পরিচয় না দিলে আমি জানবো কি করে? আমি হলাম এই গৌমরাজ্যের প্রধান সেনাপতি। একটাই যদি তুমি না যাও, আমি তোমাকে মানে জোর করে ধরে নিয়ে যেতে পারবো। চলে আসো আমার সাথে। আমি যাব না। যাবে না? তাহলে তোমাকে আমি জোর করে ধরে নিয়ে যেতে বাধ্য হবো। না 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 চলে আসো। না, চলে আমি আসো। যাব না। আমি যাব না। দিদি, দিদি। ওরে ওরে পশু, তোর কি নরকের ভয় নেই? এই নরকের বলি আউলে তুমি আমাকে বোলাতে পারবে না সুন্দরী। চলে আসো বলছি। বসে না। ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে চল মোহন। নিরাশ্রয় দুটি ভাই বলি গো, ও সেনা দয়া করো তুমি গো, শুনো সেনা নিরাশ্রয় দুটি ভাই বলি গো, ও সেনা দয়া করো মোরে গো, শুনো সেনা না, না, না। তোমার এই বড় কন্যা আমাকে বোলাতে পারবে না। আমি যা চেয়েছি আমি তাই করব। চলে আসো আমার সাথে। না, চলে আসো। যাব না। হাই শিশু কালে পিতা মরল, মাতা মোর নায়। হাই শিশু কালে পিতা মরল,
আমার দিদিকে ছেড়ে দাও, আমি তোমার দুটি পায়ে ধরে- দিদি এখন আমি কি করব, কোথায় যাব? আমি আমি যাব ধর্মরাজার কাছে, দেখি ধর্মরাজা তিনি তার কি বিচার করেন। হাই কোথায় যাব, কি করিব, পাই না পথে দিশা। হাই কি করিব, কোথায় যাব, পাই না পথের দিশা। কে দিবে আমায় আশ্রয়, কে দিবে ভরসা খোদা, কে দিবে ভরসা। সত্য চিৎকার করলে তোমার আর কোনো লাভ হবে না সুন্দরী। এটা হচ্ছে আমার গোপন কক্ষ। শত চেষ্টা করলে এখান থেকে তোমাকে কেউ রায় করবে না সুন্দরী। না না না, আমাকে আমাকে যেতে দাও। হ্যালো, ছেড়ে দেবো বলে তোমাকে আমি ওকে তাহলে কি করবে আমায়? তোমাকে আমি রাজরানী বানাবো। তোমাকে একটু সুখে তাতে যদি তুমি রাজি না হও, এখনই তোমার কাছ থেকে আমার পাওনাটুকু আদায় করে নেবো। কোথায় রামচরণ? আজ আমি নতুন কথা ধরেছি। শুনানিয়া হ্যালো হুজুর, তাই নাকি সুরা নিয়ে আসতেছি এখনই হুজুর, এই যে আমি গেলাম। না না, আমিও চলে যাব এখান। না না সুন্দরী, ভগবান তুমি তুমি সহায় থেকো, ভগবান তুমি সহায় থেকো, এই শয়তানের হাত থেকে তুমি আমাকে রক্ষা করো, ভগবান রক্ষা করো। হুজুর নিয়ে এসেছি, হুজুর নিয়ে এসেছি। এসেছেন? জি হুজুর। বেশ করেছি। এমন যখন আমাকে দিয়ে দিন। কি যে বলেন হুজুর, জটপট মানে এ তাড়াতাড়ি মানে এখনই দিয়ে দিচ্ছি। আমাকে বাঁচালে রামচরণ, আমাকে বাঁচালে সুন্দরী। এবার কোথায় থাকবে তোমার এই রূপের অহংকারী? এরপরে হবে অহংকারীর পতন। এসো সুন্দরী, না আমার কাছে এসো। হুজুর হুজুর, আপনি আপনি এটা কি করতেছেন গো হুজুর? বের হয়ে গেল। যাচ্ছি যাচ্ছি হুজুর, এখনই চলে যাইতাছি হুজুর। এত দ্বিধা কিসের সুন্দরী? না না না, আপনি আপনি আমার গায়ে হাত দেবেন না। তাহলে আমি কিন্তু চিৎকার করে লোকজনা করব। শুরু করবে। কেন আমার গোপন পক্ষে তোমাকে বাঁচার জন্য কেউ আসবে না সুন্দরী। আমি রক্ষা করব এই অসহায় নারীকে।
কক্ষে কোন অধিকারে প্রবেশ করেছো? অধিকারে নয়, স্বেচ্ছায় প্রবেশ করেছি তোমার গোপন কক্ষে। আর উদ্যত পরিণাম কি হবে তা তুমি জানো? জানি বলেই তো তোমার গোপন কক্ষে প্রবেশ করতে সাহস পেয়েছি। ভুলে যাও না শোনেন, আমি হলাম এই ধর্মরাজ্যের প্রধান সেনাপতি। সেনাপতি হলেও তুমি একটা শয়তান। আমি শয়তান। হ্যাঁ হ্যাঁ, তোমার জন্য এ রাজ্যের অবলা নারীরা একটুটা শান্তিতে থাকতে পারছে না। তোমার নাম শুনলে এ রাজ্যের প্রজারা কয়ে তরতর করে কেঁপে ওঠে। তোমার জন্য এই সাম্রাজ্য শ্মশানে পরিণত হচ্ছে। চোখ রাঙিয়ে তুমি আমাকে থামাতে পারবে না সেনাপতি। আমার চোখের সামনে কত অবলা নারীকে করেছ নির্যাতন, জানিয়েছ প্রজাদের দরবারে। আমি তার সহ্য করব না, তোমার বিরুদ্ধে রুখে দাঁড়াবো। প্রয়োজন হলে তোমার বিরুদ্ধে অস্ত্র ধরবো, মরতে হয় মরবো। তবে তোমাকে বুঝিয়ে দেবো যে নারী নির্যাতনের পরিণাম কত ভয়াবহ হতে পারে। আসুন আপনি আমার সঙ্গে। মারতে মারতে পশুটাকে শেষ করে দিল। এবার ইচ্ছে করলে আমি তোমাকে হত্যা করতে পারি, কিন্তু না, আমি তা করব না। তোমার বিচার হবে এই প্রকাশ্য রাজ দরবারে। তবে আমি যাবার পূর্বে তোমাকে একটি কথা বলে যাচ্ছি, আমার যাবার পথে যদি কেউ বাধা হয়ে দাঁড়ায় তাহলে আমি তাকে এবং শাস্তি দেব, যা দেখে এই তমাম রাজ্যের মানুষ আতঙ্কে শুনে রাখবে। সামান্য একটা রাজকর্মচারী হয়ে আমাকে করতে চরম অপমান। আমি সেই অপমানের প্রতি আদান করে নেব। তবে তবে আমার নাম সেনাপতি সেনাপতি অজয় বছরে দুইবার আসে। যখন আসে তখন প্রলয় ঘটায়, আর যখন চলে যায় তখন তার অস্তিত্ব খুঁজে কেউ পায় না। হ্যালো বিগল 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 মন্ত্রী মহাশয়, আদেশ করুন। আমার রাজ্যের কুশল সম্পর্কে করুন বর্ণন। সুখে আছে তো আমার লক্ষ কোটি প্রজা সাধারণ। মহারাজ, আপনার রাজ্যের প্রজাগণ অতি সুখে আছে কাল যাপন, এতে নাহি কোনো ভাবনার কারণ। আপনার শত্রুগুলো আপনার গুণকীর্তন করছে। বেশ মন্ত্রী মহাশয়, আমি খুশি হলাম আপনার মুখের বাক্য শ্রবণে। হাসি খুশি তাক আমার এই রাজ্যের প্রজাগণ সুখে থাকলেই আমি সুখী থাকি। মন্ত্রী মহাশয়, প্রজাগণ সুখী থাক এই প্রার্থনাই করি সর্বক্ষণ। হাসি খুশি দেখলে প্রজাদের মুখ ভুলে যায় আমি আমার সকল দোষ। রাজা কোথায়? রাজার কাছে আমি বিচার চাইবো। কে তুমি? কি
কিসের বিচার চাও? মহারাজ, আমার নাম যুগেন নারায়ণ। বলো বলো যুগেন, তোমার কি অভিযোগ? মহারাজ, আমি আপনাদের সামান্য একজন প্রজা। আপনার সেনাপতি আমার ঘর বাড়ি জ্বালিয়ে দিয়েছে। আমার স্ত্রী গিয়েছিল বাধা দিতে, তার খুলে আমার একমাত্র কচি ছেলে তার গলায় জোরে লাথি মেরে সন্তানকে ফেলে দিয়ে আমার স্ত্রী গিয়েছিল ছিলে আনতে চেষ্টা করতে। সেই আঘাত আমার সন্তান সইতে না পেরে এই পৃথিবী ছেড়ে চলে গেছে। কি বলছো যুগেন? হ্যাঁ মহারাজ, আমি ঠিকই বলছি। আপনার সেনাপতিকে কত কাকুতি মিনতি করে বললাম, তার পরিবর্তে পড়লো আমার পিঠে চাবুকের পর চাবুক। কি? এত বড় স্পর্ধা ওই সেনাপতির? সেনাপতি বলে আমি তাকে ক্ষমা করব না। কোথায় প্রহরী? যাও প্রহরী, ওই সেনাপতিকে ডাকো আমার এই দরবার কক্ষে। আমি তার কঠোর বিচার করব। মন্ত্রী মহাশয়, আপনি বলেছিলেন আমার রাজ্যের প্রজাগণ অতি সুখে করিতেছে কাল যবন, অথচ অনাচার অত্যাচারে আমার রাজ্যের প্রজাগণ দিন কাটাচ্ছে। এর কুছ খবর আপনি হয়তো নেননি। আমাকে ক্ষমা করবেন মহারাজ, আমি এসব কিছু জানতাম না মহারাজ। প্রণাম গ্রহণ করেন মহারাজ। আমাকে কিসের জন্য স্মরণ করেছে? সেনাপতি অজয় সিং, তুমি নাকি যুগেনের বাড়ি ঘর পড়ে ছারখার করে দিয়েছ। তোমার এই পদাঘাতে নাকি তার এই একমাত্র কচি ছেলে হয়েছে অকাল মৃত্যু। না মহারাজ, আমি যে আর কিছু বুঝতে পারছি না মহারাজ। তাহলে তুমি কি বলতে চাও ওই যুগেন নারায়ণ যা বলেছে সব মিথ্যে? মিথ্যে মহারাজ, এই সম্পূর্ণ মিথ্যে। প্রণাম গ্রহণ করুন মহারাজ। কে তুমি বালক? আমি একজন ভিখারির ছেলে, আপনার দরবারে আমি বিচার প্রার্থী। বেশ, বলো তুমি কি বিচার চাও? মহারাজ, আপনার ওই সেনাপতি আমার দিদিকে জোর করে ধরে নিয়ে গেছে। সেনাপতি! এই বালক যা বলছে তা কি সত্যি? না মহারাজ, এই বালক যা বলেছে সম্পূর্ণ মিথ্যে মহারাজ। ওই বালক তোমার বিরুদ্ধে যা বলছে তা কি সত্য নয়? না মহারাজ, সম্পূর্ণ মিথ্যে মহারাজ। আচ্ছা বালক, ওই সেনাপতি যে তোমার বোনকে ধরে নিয়ে এসেছে তার কোনো প্রমাণ তুমি দেখাতে পারো? না মহারাজ, তার প্রমাণ আমি কেমন করে দেখাবো? এই বালক যখন কোনো প্রমাণ দেখাতে পারছে না মহারাজ, তাহলে সব তো মিথ্যাও হতে পারে মহারাজ। তাও বটে, প্রমাণ যেখানে নেই আমি এই বালকের বোনকে ওই শয়তান সেনাপতির গোপন কক্ষ থেকে উদ্ধার করে এনেছি মহারাজ। মহারাজ, আপনার এই সেনাপতি আমার সতীত্ব নষ্ট করতে চেয়েছিল। সেনাপতি!
এখন কি বলতে চাও এই সব কিছুই মিথ্যে? বলো, বলো, জবাব দাও। চুপ করে রইলে কেন? তুমি জানো সেনাপতি, আমি এই মুহূর্তে তোমার মাথা ন্যাড়া করে ঘুল ঢেলে গাধায় ছড়িয়ে এই রাজ্য থেকে বের করে দিতে পারি, কিন্তু না, তার চেয়েও বড় কঠিন শাস্তি তোমার জন্য অপেক্ষা করছে সেনাপতি। আমার অপরাধ ক্ষমা করেন মহারাজ। ক্ষমা? না, না, না। ধর্মরাজা, ধর্মরাজা কখনো অপরাধীকে ক্ষমা করে না, আর আজও করবে না। কোথায় জল্লাদ? 12 বছর পরে মহারাজ করেছেন শরণ। বিরানি তরবারি নিয়ে করেছি আগমন। বলনি, বলনি মহারাজ, কি করতে হবে আমার এখন? যাও জল্লাদ, ওই পাপিষ্ঠ সেনাপতিকে শিরচ্ছেদ করে তার রক্তমাখা শির আমায় এনে উপহার দেবে। বলে শোনি সেনাপতি সাহেব। সেনাপতি অজয় সিংহের আপনারই বংশধর। না, না, না। সে আমার বংশধর হলেও আমি কখনো তাকে ক্ষমা করব না। নিয়ে যাও জল্লাদ। মহারাজ, মহারাজ, আমার শেষ প্রণাম গ্রহণ করেন মহারাজ। যাবার বেলা একটি কথা বলে যাচ্ছি, আপনার এই চিরদিন যেন এই সুবিচার করতে পারেন, সুবিচার করতে পারেন, সুবিচার করতে পারেন। বলো জল্লাদ। হইলে যুগের নারায়ণ পেলে তো তোমার পুত্র হত্যার সুবিচার। হ্যাঁ মহারাজ, আপনার বিচারে আমি খুশি হয়ে এই ভগবানের নিকট আপনার প্রার্থনা করছি, আপনি যেন চিরদিন এই নেই বিচার চালিয়ে যাইতে পারেন। মন্ত্রী মহাশয়, বলনি মহারাজ। যুগেন আমার অতি দরিদ্র প্রজা, তাই তার ঘর বাড়ি পুনরায় নির্মাণের জন্য আপনি তাকে কিছু টাকা দিয়ে দিন। আমি তাই করছি মহারাজ, আমি তাই করছি। চলে এসো যুগের নায়ক। মহারাজ, কি নাম তোমার বালক? তোমরা কি আপন ভাই বোন? না মহারাজ, মোহন আমার পথে পাওয়া ভাই। তোমাদেরকে দেখে আমি বেশ খুশি হয়েছি। আজ হতে তুমি আমার পুত্র, মহারাজ, আর তুমি হলে আমার কন্যা। মহারাজ, শৈলে, বলুন মহারাজ। শৈলেন, মহারাজ, আজ হতে তুমি আমার এই রাজ্যের প্রধান সেনাপতির পদে দায়িত্ব গ্রহণ করবে। মহারাজ, আমার দ্বারা কি সম্ভব হবে এই রাজ্য পরিচালনা করা? হ্যাঁ শৈলেন, হ্যাঁ, আমি চাই তোমাদের মতো এই শক্তিশালী এবং অনেক সৎ বুদ্ধিমান লোক এই কোথায় আছিস? আমার আমার একটা ওসি দিয়ে দাও। জল্লাদ, এখন তুমি যাও। এই নাও শৈলেন, আমার রাজ্যের যে দায়িত্ব তোমাকে অর্পণ করেছি
তাই আত্মরক্ষার করুণার হাতিয়ার তোমাকে আমি দান করছি। তুমি উল্কার বেগে ছুটে যাবে, এই হাতে নিয়ে যুদ্ধ করবে, প্রতিষ্ঠিত করবে আমার রাজ্যের প্রতিষ্ঠার। এই হাতিয়ার হাতে নিয়ে আমি আপনার সামনে সম্মুখে শপথ করে বলছি, আপনার রাজ্যে আমার দেহে আগে বিন্দু রক্ত থাকতে এই রাজ্যে একটা পিপিলিকাও প্রবেশ করতে পারবে না। তারপরেও যদি প্রবেশ করে তাহলে জেনে রাখবেন শৈলের নেই, শৈলের মরে গেছে, শৈলের মরে গেছে। সাব্বাস ছেলেন, সাব্বাস। এবার চলে এসো বেগম। তাই চলুন জাহাপনা। জল্লাদ, তোমার কাজ কি হাসিল করেছো? যাও জল্লাদ, এই শির শহরে, প্রান্তরে, নগরে, বন্দরে তুমি সকল প্রজাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবে এই এই পাপিষ্ঠর কাজ কত ভয়ঙ্কর এবং কত কঠোর, এবং এর শাস্তি যে কত কঠোর হতে পারে। তোমরা সকলেই চলে এসো আমার সঙ্গে। তাই চলুন মহারাজ। বিগল, বিগল, বিগল। আমাকে আশীর্বাদ করো, আমি যেন কাঞ্চনপুরের প্রজাদেরকে সুখে শান্তিতে রাখতে পারি। এখানে কে আছে আমার থেকে পাঠিয়ে নেই। আদেশ করেন মহারাজ, আমি হাজির হয়েছি। মন্ত্রী মহাশয়, বলেন মহারাজ। আমার রাজ্যের প্রজাগণ কিভাবে করতেছে দিন যাপন? মহারাজ, আপনার রাজ্যের প্রজাগণ উতেই সুখেই করছে দিন যাপন, আর আপনার শত্রুরাও গাইছে আপনার গুণগান। খুশি হলাম মন্ত্রী মশাই, খুশি হলাম। আপনার মুখের বাক্যে শুনে আমি খুশি হলাম। শোনেন মন্ত্রী মশাই, বলেন মহারাজ। দেখতে দেখতে আমার একমাত্র কন্যা কুসুম তারা বড় হয়ে গেছে। তাকে কিশোর শান্তির হাতে দিতে পারলে আমি নিশ্চিত হতে পারবো। মহারাজ, আপনি কোনো চিন্তা করবেন না, আমি সব ব্যবস্থা করে দেব। ঠিক আছে মন্ত্রী মশাই, এবার চলো আমরা অন্তঃপুরে চলে যাই। তাই চলুন মহারাজ, তাই চলুন। কুসুম তারা, কুসুম তারা, তোমার নয়নে লেগেছে আমার আশা। তোমার রূপ যেন একেবারে টলমল করছে। তাই তো আমি যেভাবেই হোক চলে বলে কলে কৌশলে কুসুম তারাকে আমার চাই। কিন্তু মনে হচ্ছে ভাগ্য আমার শুভশূন্য নয়। যদি আমি রাজার জ্যেষ্ঠ পুত্র, তবু তো পালিত দেখি নতুন সেনাপতিকে দেখে আমি বাধ্য করতে পারি কিনা। একে একে কি ভাবছো মোহন? ভাবনার কি আর শেষ আছে দাদা? আমি হলাম এই মহারাজ চন্দ্রশেখরের জ্যেষ্ঠ পুত্র, আর উত্তম কুমার হচ্ছে রাজার আপন সন্তান, সিংহাসনের অধিকারী আইনত সে।
কিন্তু আমি চাই, আমি যেভাবেই হোক এই রাজ্যকে আমি করায়ত্ত করতে চাই। আপনি কি এ ব্যাপারে আপনি কি সাহায্য করবেন দাদা? মোহন, ছেলে ভিখারির ছেলে, মহারাজের দয়ায় আজ তুমি রাজকুমার, কিন্তু ছোট মন তোমার ছোটই রয়ে গেল মোহন। দাদা, আমি তো আপনার কাছে উপদেশ চাইতে আসিনি দাদা, আমি চেয়েছি আপনার সাহায্য। না মোহন, অন্যায় কাজে আমি তোমাকে সাহায্য করতে রাজি নই। বেশ, তাহলে দেখছি আমার পথ অন্য কৌশলে যাইতে হবে। তবে এটুকু মনে রাখবেন দাদা, এই ব্যাপারে আপনি আমাকে সাহায্য না করলেও মহানিক করো এতটুকু বিস্তার হবে না। আর তুমিও মনে রেখো মোহন, আমি বেঁচে থাকতে তোমার এই আশা কোনোদিন পূর্ণ হবে না। দাদা, আপনাকে আমি আরেকটি কথা স্মরণ করে দিচ্ছি, আপনি যদি কোনো প্রকার আমার কাজের বাধা সৃষ্টি করেন, তাহলে এর প্রতিফল আপনাকেও ভোগ করতে হবে। কি? তাহলে তুমি এতটুকু এগিয়েছো? একটি কথা বলে যে মোহন, যে মহারাজ রাস্তা থেকে কুড়িয়ে এনে এই রাজ প্রাসাদের স্থান দিয়েছিল, ছোট থেকে বড় করেছিল, সেই মহারাজের বুকেই থাকতো সুবল মারতে। একটি কথা বলে যে যে আগুনে তুমি হাত বাড়িয়েছো, সেই আগুনে তোমাকে জলে পড়ে মরতে হবে মোহন, জলে পড়ে মরতে হবে। যাও সেনাপতি, আমার কাজ আমি নিজেই করে নেব, তবেই আমার নাম